দেখ, আমি তোদের ইউলিসেস এই কবিতাটা থেকে এখানে যে কটা রেটোরিক্যাল ডিভাইস আছে বা পোয়েটিক ডিভাইস আছে কবি যেগুলো ব্যবহার করেছেন সেইগুলো একটু আলোচনা করে দিচ্ছি। তোরা একটু খাতায় নোট ডাউন করে নিস, প্রয়োজনে ভিডিওটাকে পজ করে। আমি আলাদা করে এখানে লিখছি না, আমি এখানে হয়তো আর মার্কিং করে দেবো এবং মুখে বলে দেবো, ঠিক আছে? একটা কথা বলে দিই, এই কবিতাটা যেহেতু বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ছিল বা আছে এবং বিভিন্ন স্টেটের বা নেটের ক্ষেত্রেও পরীক্ষা, স্টেটের যে টিচার্স রিক্রুটমেন্ট যে পরীক্ষা, তাতে এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা হিসেবে যেহেতু সিলেবাসে আছে, তাই খুব একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এই কবিতাটা থেকে বেশ কিছু রেটোরিক্যাল ডিভাইস রিলেটেড প্রশ্নও এসে যেতে পারে, কারণ সেগুলো এখানে যথেষ্ট পরিমাণে আছে। তো আমি সেগুলো যতটা পারি একটু আলোচনা করে দিই, ঠিক আছে? তো প্রথমেই দেখ, কবিতার লাইন যেখানে শুরু হচ্ছে একদম, ঠিক আছে, এখানে দ্বিতীয় লাইনে একটা ফ্রেজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে স্টিল হার্থ, তাই তো? স্টিল হার্থ, স্টিল হার্থের স্টিল মানে কি স্থির, হার্থ মানে কি ফায়ার প্লেস বা চুল্লি। এখানে স্টিল হার্থ এই ফ্রেজটা কিন্তু আসলে একটা মেটাফোর। মেটাফোর মানে আমরা কি জানি বাংলাতে, সেটা হচ্ছে রূপক, তাই তো? এবারে এইখানে স্টিল হার্থটা কিসের রূপক হিসেবে ব্যবহার হয়েছে? একটা স্থির জীবন, যেই জীবনটার গতি স্থির হয়ে গেছে বা জীবনটা অ্যাডভেঞ্চারাস নয়, আনঅ্যাডভেঞ্চারাস লাইফ। এখানে সেই জীবনটাকে রান্নাঘরের স্থির হয়ে যাওয়া চুল্লি, যে চুল্লিটায় আর গনগন করে আগুন হয়তো জ্বলছে না, সেই প্যাশনটা আর নেই, সেইটার একটা মেটাফোর হিসেবে এখানে স্টিল হার্থটা ইউজ হয়েছে। যদি স্টিল হার্থ ফ্রেজটা তুলে দিয়ে প্রশ্ন থাকে যে এটা এখানে কোন রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে, তখন তার উত্তরটা হবে কিন্তু মেটাফোর, রূপক, ঠিক আছে? এখানে অনেক রেটোরিক্যাল ডিভাইসগুলো আছে যেগুলো আমরা একে একে দেখতে পাবো, আমি শুধু সেগুলোই মেনশন করে যাচ্ছি। ঠিক তার পরের অংশে দেখ, ব্যারেন ক্র্যাগস বলে একটা ফ্রেজ আমরা পাচ্ছি ওই একই লাইনের একদম শেষের দিকে। ব্যারেন ক্র্যাগস, ব্যারেন ক্র্যাগস মানে, ব্যারেন মানে হচ্ছে বন্ধা, ঠিক আছে? আর ক্র্যাগস মানে হচ্ছে শৈলশিরা বলতে পারিস বা খাড়া পাহাড় বলতে পারিস, এরকম, বা একটা দ্বীপের অংশ যেটা মূল ভূমির সাথে কানেক্টেড, যার একপাশে সমুদ্র, এটা বলা যেতে পারে। এবার এখানে ব্যারেন ক্র্যাগসে যেটা বলা হয়, যে ফিগার অফ স্পিচটা যেটা ইউজ হয়েছে, সেটা হচ্ছে সিনেকডকি, SYNECDOCHEE। এটা সিনেকডকি কী হিসেবে ব্যবহার করা হয়েছে? পার্ট ফর দ্য হোল। এটার মানে হচ্ছে ব্যারেন ক্র্যাগস আসলে রেফার করছে, বা ব্যারেন ক্র্যাগস দ্বারা যেটাকে নির্দেশ করছে সেটা হচ্ছে আইল্যান্ড অফ ইথাকা, মানে ইথাকা যে দ্বীপটা, যে দ্বীপটার হচ্ছে ইউলিসেস রাজা, সেইটাকে নির্দেশ করা হচ্ছে। কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ব্যারেন ক্র্যাগস, মানে ওই শৈলশিরা বা ওই মূল ভূখণ্ডের ওই অংশটাই একটা যেটার হয়ে বসছে, সেটা হচ্ছে মূল দ্বীপ যে ইথাকা, যে রাজ্যটা ইথাকা, তারই একটা সিম্বল হিসেবে ওইটাকে এখানে দেখানো হয়েছে, বা এইটার দ্বারা সেইটাকেই ইন্ডিকেট করা হচ্ছে বা সেটাকেই নির্দেশ করা হচ্ছে, সেটাকেই তুলে ধরা হচ্ছে, ঠিক আছে? দুটো হয়ে গেল। তারপরে দেখ মেট অ্যান্ড ডোল, ঠিক তার পরের লাইনে আছে, তৃতীয় লাইনে, মেট অ্যান্ড ডোল। মেট অ্যান্ড ডোল মানে হচ্ছে অ্যাডমিনিস্টার, মানে পরিচালনা করা। এই পুরো বাক্যটা পড়লে বোঝা যাবে যে কোন জিনিসটা তিনি অ্যাডমিনিস্টার করেন বা পরিচালনা করেন। সেটা আনইকুয়াল লজ, মানে যে ল মানে যে আইন কানুনটা সমান নয় সবার জন্য, সেরকম একটা আইন কানুন তিনি ওখানে পরিচালনা করেন অন দ্য স্যাভেজরা, সেটাতে পরে আসছি। তো মেট অ্যান্ড ডোলটা হচ্ছে অ্যাডমিনিস্টার করা বা পরিচালনা করা। এবারে এটা একটা ডে টু ডে ডালনেস, এই যে একইভাবে রাজকার্য পরিচালনা করে যাওয়াটা, সেটা দিনের পর দিন একটা একঘেয়েমি ব্যাপার চলে আসছে। তো এটা ডে টু ডে ডালনেসের একটা মেটাফোর, ঠিক আছে? তাহলে স্টিল হার্থে একটা মেটাফোর পেলাম আমরা, ব্যারেন ক্র্যাগসে আমরা একটা সিনেকডকি পেলাম, যেটা পার্ট ফর দ্য হোল বা হোল ফর দ্য পার্ট, মানে একটা সামান্য অংশ দিয়ে একটা বৃহৎ অংশকে নির্দেশ করা হচ্ছে। আর মেট অ্যান্ড ডোল মানে হচ্ছে অ্যাডমিনিস্টার করা। এখানে মেট অ্যান্ড ডোলটাও কিন্তু একটা মেটাফোর বা রূপক।
ঠিক আছে। তারপরে আমরা পরেরটার মানে স্যাভেজ রেসটার মানে যেরকম পিপল অফ ইথাকা, এখানে বাক্যটা ততদূরই গেছে। আমরা তারপরে 5 নম্বর লাইনে চলে আসবো। দেখ একটা লাইন আছে, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। ঠিক আছে, এই লাইনটা হোড মানে হচ্ছে সংগ্রহ করা বা জমা করা, স্লিপ মানে ঘুমোনো, ফিড মানে খাওয়া, ঠিক আছে। আর নো নট মি মানে এবং সেই জাতিটা ওই ইথাকার যে মানুষজন যারা হচ্ছে শুধু সংগ্রহ করে, ঘুমোয়, খায় এবং আমার সম্পর্কে জানে না, এটা ইউলিসেস বলছে। ঠিক আছে, এখানে দেখ রিপিটেডলি অ্যান্ড ব্যবহার হয়েছে না, অ্যান্ড স্লিপ, অ্যান্ড ফিড, অ্যান্ড নো নট মি। তো যখন অনেকগুলো কনজাংশন রিপিটেডলি পরপর ব্যবহার হয়, সেটাকে ফিগার অফ স্পিচের ভাষায় ওটাকে বলা হয় পলিসিনডেটন, POLYSYNDETON। এটার মানে হচ্ছে রিপিটিশন অফ কনজাংশন। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা হতে পারে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে হোড জমা করা, তারপরে স্লিপ ঘুমোনো, তারপরে হচ্ছে ফিড খাওয়া। তো কথার গুরুত্বটা, যে কথাগুলো পরপর বলা হচ্ছে, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, সেটার গুরুত্বটা ক্রমশ কমতে থাকছে। প্রথমে সব থেকে দরকারিটা, তার থেকে কম দরকারিটা, তারপরে বা কম গুরুত্বপূর্ণটা তারপরে ব্যবহার করা হচ্ছে, তার চেয়েও যেটা কম গুরুত্বপূর্ণ সেটা। তো এটা একটা অ্যান্টি ক্লাইম্যাক্সেরও উদাহরণ এই টোটাল সেন্টেন্সটা। ঠিক আছে, তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস পেয়ে গেলাম এখানে শুরুর কয়েকটা লাইন থেকেই। এরপরে আসছে যেটা তার ঠিক পরের লাইনেই আছে, যেটা তার পরের লাইন অবধি এক্সটেনশনটা গেছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি জীবনটাকে একদম শেষ পর্যন্ত পান করব। এখানে লিজ মানে হচ্ছে ড্রেগস, মানে একটা কাপে কোনো তরল রাখলে, এখানে ওয়াইনের কথাই আছে, মানে ইন্ডিকেশনটা ওয়াইনের দিকেই আছে, যে তার নিচে যে সেডিমেন্টটা পড়ে যায় সেই সেডিমেন্টটা অবধি আমি পান করব। এইটাই বলা হয়েছে। এখানে জীবনটাকে তুলনা করা হয়েছে এই লিজের মানেটা হচ্ছে ড্রেগস, DREGS, যেটার মানে হচ্ছে অবশেষ। এখানে জীবনটাকে কম্পেয়ার করা হয়েছে ওই লিজের সাথে, মানে লাইফ ইজ কম্পেয়ার্ড বা হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ লিজ। জীবনটাকে তুলনা করা হয়েছে লিজের সাথে। এটা হচ্ছে একটা মেটাফোর। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটা চলে গেল। তারপরে আসছি, ঠিক ওই একই লাইনে আছে, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি উপভোগও করেছি দারুণভাবে, আবার আহতও হয়েছি বা দুঃখ কষ্টও পেয়েছি খুব নিদারুণভাবে। তাহলে পরপর দুটো কি হচ্ছে, দুটো বিপরীতধর্মী আইডিয়াকে পাশাপাশি বসানো হয়েছে, যে আমি উপভোগও করেছি, আনন্দও করেছি, আবার দুঃখও পেয়েছি। দুটোই খুব একটা দারুণভাবে পেয়েছি, আর কষ্টটাও সেরকমইভাবে পেয়েছি। মানে যতটা ভালোভাবে আমি আনন্দ উপভোগ করেছি তেমনি তেমনি ততটাই খারাপভাবে আমি দুঃখ কষ্টও পেয়েছি বা ভুগেছি। তাহলে দুটো বিপরীতধর্মী আইডিয়া বা ধারণা যদি পাশাপাশি বসে, সেটাকে আমরা বলতে পারি অ্যান্টিথেসিস। আর যদি দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসে, যেরকম বিটার সুইট, সেটা হয় অক্সিমোরন। এই উদাহরণটা অ্যান্টিথেসিসের উদাহরণ, কারণ দুটো অপোজিট আইডিয়া পাশাপাশি বসছে। অ্যান্টিথেসিস, ANTITHESIS, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা তার এক লাইন ছেড়ে নিচে নামবো। রেইনি হেডস, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। রেইনি হায়ার্ডস বলে, উচ্চারণ যা খুশি হতে পারে। রেইনি হায়ার্ডসে একটা অ্যালিউশন আছে, ALLUSION। অ্যালিউশন আমরা কখন ব্যবহার করি বা অ্যালিউশন কাকে বলা হয়? যখন কোনো মহাকাব্যিক চরিত্রের রেফারেন্স থাকে কোথাও, সেইটাকে আমরা অ্যালিউশন বলি। এখানে হায়ার্ডস, এই রেইনি হায়ার্ডস, আসলে হায়ার্ডস মানে নিমস বা পরী। কোথাও যদি দেবতা থাকে, কোথাও যদি গড থাকে, অপশানে যেরকম থাকবে আমরা সেরকম চুজ করব। এটা গ্রিক মিথোলজিতে যেটা রয়েছে তাতে এটা একটা তারামণ্ডলী, যেটাতে 7টা তারা থাকে, 7 স্টার্স। এর আকৃতিটা ভিয়ের নেয়, ঠিক আছে। মূল তারাটা এখানে টরাস বলে একটি তারা রয়েছে। যাই হোক, অতটা গভীরে যাওয়ার দরকার নেই। এটাতে একটা অ্যালিউশন আছে, এটা ওয়াটার নিমস, মানে জল পরী সামহাউ সেরকম কিছুই মানে করা যেতে পারে এটার। এইটা যে কারণে বলা হচ্ছে রেইনি হেডস, এই যে পরীরা বা দেবতারা যারা রয়েছে, এই হায়ার্ডস বলতে যাদেরকে বোঝানো হচ্ছে, সেই 7টা তারা, এরা হচ্ছে হারবিঙ্গার অফ রেন্স, মানে এরা হচ্ছে বৃষ্টি ডেকে আনে। ঠিক আছে, এইটাতে অ্যালিউশন আছে, বলে দিলাম। তারপরে
তারপরে আর 1-2 লাইন ছেড়ে দেখ, হাংরি হার্ট, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, হাংরি হার্ট, ক্ষুধার্ত হৃদয়। হাংরি হার্ট এখানে একটা মেটাফোর আছে। মেটাফোর কাকে বলে? রূপক, আমি আগেই বলেছি। এখানে ইউলিসেসকে তুলনা করা হয়েছে একটা প্রাণীর সাথে, একটা অ্যানিম্যালের সাথে। ক্ষুধার্ত হৃদয়, এটা অ্যালিটারেশনের উদাহরণও হতে পারে। অ্যালিটারেশন মানে রিপিটেশন অফ সাউন্ডস, মেনলি কনসোনেন্ট সাউন্ড। একটা লাইনে যদি ওয়ার্ডের শুরুর যে লেটারগুলো তাতে কনসোনেন্ট সাউন্ড রিপিট হয় পরপর, তখন সেটাকে আমরা অ্যালিটারেশন বলতে পারি। কিন্তু এখানে হাংরি হার্টটাও একটা মেটাফোর, যেখানে একটা ক্ষুধার্ত প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। আর ফুডটা অবশ্যই এখানে নলেজ। ইউলিসেসকে তুলনা করা হয়েছে এখানে একটা ক্ষুধার্ত প্রাণীর সাথে, আর তার খাবারটা অবশ্যই নলেজ, যেটার পেছনে ইউলিসেস ছুটে চলেছেন বা ছুটে চলতে চান। এটা হলো। তারপরে আসি, তারপরে একটু নিচের দিকে 3-4টে লাইন ছেড়ে চলে এলে, ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স। ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, যুদ্ধের আনন্দ পান করেছি, আনন্দ সুধা পান করেছি। তাহলে ডিলাইটকে, আনন্দকে কখনো পান করা যায় না, আনন্দকে উপভোগ করা যায়। এটা ড্রাঙ্ক ডিলাইট, এটা অ্যালিটারেশন হতে পারে, অবশ্যই অবশ্যই এটা অ্যালিটারেশন হবে, দুটো ডয়ের উচ্চারণ আসছে। আবার এটা একটা সেই অর্থে সিনথেসিসও বলা যেতে পারে, এটা মেটাফোরও হতে পারে, কিন্তু এটা সিনথেসিসও বলা যেতে পারে। সিনথেসিস কেন বলা যেতে পারে? SYNTHESIS। সিনথেসিস মানে কি হলো, যে কাজটা যে জিনিসটা দিয়ে করা যায় না সেই জিনিসের দিয়ে সেই কাজটা করানো। মানে কি, কোনো কিছুকে পান করতে গেলে মুখ লাগে, জিভ লাগে, মাউথ লাগে, টাং লাগে, কিন্তু এখানে আমি ডিলাইট তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটাকে আমি পান করতে পারি না, কিন্তু আমি সেইটাকে মুখ দিয়ে করানো হচ্ছে এরকম কিছু ইঙ্গিত করছি। তো এটাকে বলা যেতে পারে এটা সিনথেসিস। ঠিক আছে, তারপরে একটু চলে যাব, ঠিক তার পরের লাইনেই আছে, রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। এখানে অনমোটোপইয়া আছে। রিঙ্গিং মানে কি, যুদ্ধধ্বনি বাজছে। সেখানে যে যুদ্ধ হয়েছিল, ট্রয়ের যে যুদ্ধ, সেখানে এই যে তরবারি, ঢাল, এগুলোর যে আওয়াজ, ক্ল্যাশ, সেই সাউন্ড, সেই শব্দ। এবং উইন্ডি ট্রয়, ট্রয়তে সবসময় খুব বাতাস প্রবাহিত হতো, তাই জন্য সেটা খুব বাতাস বইতো সেখানে। তো এই উইন্ডি, রিঙ্গিং, এগুলো কিন্তু অনমোটোপইয়ার উদাহরণ। অনমোটোপইয়া স্পেলিংটা কি হবে? ONOMOTOPOEA, শব্দধ্বনি। ঠিক আছে, জেনারেলি অনমোটোপইয়া তখনই হয় যখন একটা শব্দকেই ডাইরেক্ট ভার্ব করে দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে অনমোটোপইয়ার উদাহরণ আছে। যদি রিঙ্গিং প্লেন্সে, যদি রিঙ্গিং শব্দটা কিসের উদাহরণ যদি এই ধরনের বলে দেয়, তখন ওটা অনমোটোপইয়া হবে। আমি শুধু কিন্তু ফিগার অফ স্পিচগুলোই বলছি এই ভিডিওতে। তারপরেই আছে, তার এক লাইন পেরিয়ে, অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ। সমস্ত অভিজ্ঞতাই একটা আর্চ বা খিলানের মতো। আর্চ মানে, আর্ক মানে বক্রতল, আমরা জানি, সেটা ARC, এখানে ARCH, খিলান, গম্বুজ আকৃতি যে খিলান। মানে কি, অভিজ্ঞতাকে এখানে একটা খিলানের সাথে তুলনা করা হয়েছে, যেটাতে যখনই আমি ওই খিলানটা পেরিয়ে যখন আরও অভিজ্ঞতা লাভ করতে যাই, সেই খিলান থেকে যেন সেটা আরও দূরে সরে যায়। ঠিক আছে, অভিজ্ঞতাকে এখানে, এক্সপিরিয়েন্সকে অত কিছু মনে রাখার দরকার নেই। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাকে এখানে আর্চ বা খিলানের সাথে তুলনা করা হয়েছে। এটা কিন্তু একটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে বলেছে, তার পরের লাইনেই সেগুলো ব্যাখ্যা করেছে, আমি সেগুলোতে আসছি না। তার পরেরটাতে চলে যাব। তারপরে আছে একদম নিচের অংশে এই পেজটাতে, সেটা হচ্ছে টু রাস্ট আনবার্নিশড, নট টু সাইন ইন ইউজ। এই লাইনটাতে জীবনকে একটা ধারালো তরবারির সাথে তুলনা করা হয়েছে, যেই তরবারিটাতে শান না দিলে বা ধার না দিলে যেরকম তরবারি মরিচে পড়ে যায়, তেমনি জীবনটাও যদি একটা অচলাবস্থার মধ্যেই কাটে, একটা গতানুগতিকতার মধ্যেই যদি কাটে, সেই জীবনের যদি কোনো চলমানতা, প্রবাহমানতা না থাকে, জ্ঞান আহরণের খোঁজ যদি তাতে না থাকে, অভিজ্ঞতা লাভের যে প্রয়াস যদি তাতে না থাকে, তাহলে সেই জীবনটাও কিন্তু মরচে পড়ে যায়। টু রাস্ট, রাস্ট মানে মরিচে, আনবার্নিশড, নট টু সাইন ইন ইউজ, যেটা ইউজ করলে, ব্যবহার করলে যে তরবারিটা শাইন করতো, চকচক করতো, উজ্জ্বল হতো, সেইটা কিন্তু আর জীবনের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এখানে জীবনকে একটা সোরের সাথে তুলনা করা হয়েছে, SWORD, তরবারির সাথে তুলনা করা হয়েছে। এটাও কিন্তু একটা মেটাফোর। ঠিক আছে, বেশ। এরপরে আমরা পরের পেজে আমাদের চলে যেতে হবে।
দেখ ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স বলে একটা লাইন অংশ পাচ্ছি আমরা, লাইনের প্রথম অংশটাতে ইটারনাল সাইলেন্স। ইটারনাল সাইলেন্সের মানে কি, আক্ষরিক মানে করলে কি হবে, অনন্তকালের নিস্তব্ধতা, তাই তো, বা অনন্ত নিস্তব্ধতা। ইটারনাল মানে যেটা পরকালে চলে গেছে বা অনন্তকালে চলে গেছে, মৃত্যুর পরবর্তী। তো এখানে ইটারনাল সাইলেন্স বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে, ডেথকে বোঝানো হয়েছে। এটা ওয়ার্ড মিনিংয়ে বা এটা বলতে কি বোঝানো হয়েছে এ ধরনের প্রশ্নে ওটা লাগতে পারে। ইটারনাল সাইলেন্স বলতে এখানে ডেথকে বোঝানো হয়েছে। এবারে ডেথ কথাটা, মৃত্যু, মৃত্যু কথাটা বললে হয়তো শুনতে খুব খারাপ লাগতো বা পাঠক আহত হতো। তো ডেথ না বলে ব্যবহার করা হয়েছে কি, ইটারনাল সাইলেন্স, অনন্তের নিস্তব্ধতা। এবার এখানে এটা দুটো ফিগার অফ স্পিচ এখানে ব্যবহার করা হয়েছে বলে ধরা যেতে পারে। একটা হচ্ছে পেরিফ্রাসিস, এটাকে ধরা যেতে পারে। পেরিফ্রাসিসের স্পেলিংটা হচ্ছে PERIPHRASIS। পেরিফ্রাসিস মানে কি, যে ডেথ না বলে আমি, মৃত্যু না বলে আমি ঘুরিয়ে বলেছি, এটার একটা উদাহরণ। আরেকটা ফিগার অফ স্পিচ এখানে আছে, সেটা কি আছে, ইউফেমিজম, EUPHEMISM। ইউফেমিজম মানে কি, যে কথাটা খুব কঠিন কথা বা অনেকটা খারাপ লাগার কথা, সেই কথাটাকে অতটা কঠিনভাবে বা আঘাত করার মতো বা খারাপ লাগার মতোভাবে না বলে আমি ওটাকে একটু ভালো কথা দিয়ে বললাম। আমি ডেথের বদলে ইটারনাল সাইলেন্স বললাম। তাহলে কি হলো, পেরিফ্রাসিস কোন ক্ষেত্রটাকে আমরা বলবো, যদি কথাটাকেই ঘুরিয়ে বলা হয়। আর ইউফেমিজম কোন ক্ষেত্রটাকে বলছি, যদি কোনো কঠিন কথাকে অপেক্ষাকৃত ভালো শব্দ দিয়ে, ভালো কথা দিয়ে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে শুনতে অতটা খারাপ লাগবে না। এই এরপরে আছে তার এক লাইন পরে দেখ, 3 sons। 3 sons, এখানে 3 sons মানে 3টে বছরকে বলা হচ্ছে। এটাকে মেটাফোরও একটা বলা যেতে পারে অবশ্যই। আর এটা এক অর্থে পার্ট ফর দ্য হোল হিসেবেও ধরা যেতে পারে, যে সূর্যকে এখানে বছর একটা বিশাল জিনিস, তো সূর্যকে সেখানে 3টে সূর্য মানে 3টে বছর, ওখানে পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট, একটা বিশাল কিছুর অংশ হিসেবে একটা ছোট অংশকে দেখানো যেতে পারে। ওইটা হিসেবে এটাকে সিনেকডোকি ধরলেও ধরা যেতে পারে, বা না হলে এটা অন্তত মেটাফোর। মেটাফোর এখানে অনেকগুলো জায়গায় আমরা পেয়ে এলাম। ঠিক আছে, তারপরের লাইনেই আছে একটা গ্রে স্পিরিট। গ্রে স্পিরিট মানে কি, গ্রে স্পিরিট বলতে এখানে বোঝানো হয়েছে ওল্ড এজ, বৃদ্ধাবস্থা বা বৃদ্ধ যে বয়স, সেইটাকে গ্রে স্পিরিট বলা হয়েছে এখানে ইউলিসেসের। তো গ্রে স্পিরিট এখানে ট্রান্সফার্ড এপিথেট বলে একটা রেটোরিক্যাল ডিভাইস বা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে। ট্রান্সফার্ড এপিথেট, ট্রান্সফার মানে কি, যেটা মানে অন্য জায়গায় চালান করে দেওয়া। এপিথেট মানে উপাধি, তাই তো। এই ফিগার অফ স্পিচটারই নাম হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট, TRANSFERRED, ট্রান্সফার্ড এপিথেট, EPITHET। তো এটা কখন করা হয়, যখন একটা কিছুর বৈশিষ্ট্য বা গুণাবলী অন্য কিছুর ওপর চাপিয়ে দেওয়া হয়, যেটার সাথে ওই গুণাবলীটা কিন্তু যায় না। মানে কি, গ্রে একটা রং, ধূসর, এটা কোনো পার্থিব বস্তু, কোনো কংক্রিট জিনিসের রং হতে পারত। স্পিরিট বা আত্মা, এটার তো কোনো রং হয় না, হওয়া সম্ভব নয়। কিন্তু এখানে বলা হচ্ছে গ্রে স্পিরিট, যেন স্পিরিটটাই ধূসর। মানে কি, তার আত্মাটা বয়স হয়ে গেছে, তার শরীরের বয়স বেড়ে গেছে, সেটাকে তিনি বোঝাচ্ছেন কি দিয়ে, যে স্পিরিটের ওপরে তিনি গ্রে বিশেষণটাকে লাগিয়েছেন, এই বৈশিষ্ট্যটা আরোপ করেছেন, বা এই গুণাবলীটা দেখানোর জন্য স্পিরিটকে গ্রে এই বিশেষণটা দিয়ে বোঝানো হয়েছে। তো এখানে ট্রান্সফার্ড এপিথেট, এই এপিথেটটা বা এই গ্রে বিশেষণটা, ধূসরটা, এটা কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসের ওপরে অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, এইটা গেল। এবারে আমরা তার পরের অংশে আসব, ঠিক তার পরের লাইনেই আছে সিঙ্কিং স্টার, আরও একটা আছে সিঙ্কিং স্টার, ডুবন্ত তারা। এবারে এখানে দুটো আছে, এটা একটা ডেফিনেটলি এটা একটা মেটাফোর প্লাস অ্যালিটারেশন। অ্যালিটারেশন কেন, সিঙ্কিং স্টার, এস কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, অ্যালিটারেশন তো হবেই। মেটাফোরের উদাহরণ, এখানে দুটো জিনিস হতে পারে, মানে এই সিঙ্কিং স্টারের রেফারেন্সটাতে দুটো জিনিস ভাবা যেতে পারে। ইউলিসেসকে নিজে সিঙ্কিং স্টার ভাবা যেতে পারে, যে ইউলিসেস নিজে একটা ডুবন্ত তারার মতো, কারণ তিনি জীবনের শেষ সায়ান্নে এসে গেছেন, তাই তিনি নলেজকে, জ্ঞানকে আহরণ করতে চান বা জ্ঞানের পেছনে, অভিজ্ঞতার পেছনে ছুটে চলতে চান একটা ডুবন্ত তারার মতো, মানে শেষ বয়সে এসেও। আরেকটা ইমপ্লিকেশন এটাই হতে পারে যে তারা খসা যখন হয়, আকাশ থেকে যখন তারা খসে পড়ে, সেটা খুব দ্রুত পড়ে, এবং সেই তারা খসা যেটুকু সময় থাকে,
মানে তারা পড়ে, যেটা উল্কা পড়া বা তারা খসে যাওয়া, যেটাকে সেই সময়টুকুর মধ্যে কথিত আছে কি যে আমরা যে কোনো কিছু যদি উইশ করি, আমরা কিছু যদি চাই, সেটা সেইটুকু সময়ের মধ্যে করতে পারলে সেটা নাকি ফলপ্রসূ হয় বা সেটা সম্পূর্ণ হয় বা সেটা সত্যিকারে হয়। তো এখানে আইদার সেই জিনিসটাকেও ধরা যেতে পারে সিঙ্কিং স্টার, এখানে নলেজকে সিঙ্কিং স্টার হিসেবে ধরা যেতে পারে, যেটাকে তিনি ধরতে চাইছেন, যেটার কোনো অন্ত নেই আর খুব অল্প সময় রয়েছে, সেটা হতে পারে। অথবা ইউলিসেসকে নিজেকেই তিনি সিঙ্কিং স্টার হিসেবে দেখছেন, একটা ডুবন্ত তারা হিসেবে দেখছেন, কারণ তেনার বয়সটা জীবনের শেষ সায়ান্নে উপনীত হয়ে গেছে, এটাও হতে পারে। তাহলে দুটো ক্ষেত্রেই এটা হতে পারে, কিন্তু দুটো ক্ষেত্রেই এটা মেটাফোর। ঠিক আছে, এবারে আমরা তার পরের অংশটাতে চলে যাচ্ছি। আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, এটা কবিতার প্রথম অংশটা ছিল, 1 থেকে 32 নম্বর লাইন পর্যন্ত ছিল। এরপরে আমরা তার যে দ্বিতীয় অংশটা, যেখানে ইউলিসেস তার ছেলে টেলিম্যাকাসের বর্ণনা দিচ্ছে, আমরা সেই অংশটাতে আসব। তো টেলিম্যাকাসের বর্ণনাটাতে এখানে দ্বিতীয় লাইনেই আমরা পাবো একটা স্কেপচার অ্যান্ড দ্য আইল। স্কেপচারটাকে আমরা ধরবো। স্কেপচার মানে হচ্ছে রাজদণ্ড। রাজার যে রাজদণ্ড, এটা একটা কংক্রিট জিনিস যেটাকে ফিজিক্যালি ধরা যায়। স্কেপচারটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ইউলিসেস রাজকার্য পরিচালনার ভারটা কিন্তু দিচ্ছেন তার ছেলে টেলিম্যাকাসের ওপরে, আর রাজদণ্ডটা তার প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে তিনি বলছেন টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল, মানে টেলিম্যাকাসকে, তার ছেলেকে তিনি রাজকার্য পরিচালনার ভারটা দিয়ে গেলেন, কিন্তু কবিতাতে লাইনটা কী লেখা হলো, শব্দটা কী ব্যবহার করা হলো? স্কেপচার, রাজদণ্ড দিয়ে গেলেন। তাহলে এখানে একটা কংক্রিট জিনিসকে অ্যাবস্ট্রাক্ট জিনিসের বদলে ব্যবহার করা হচ্ছে। রাজকার্য পরিচালনাটা তো একটা মেন্টাল থিং, ফিজিক্যাল নয়, রাজ্য শাসন। কিন্তু এখানে যেটা ফিজিক্যাল একটা থিং, যেটাকে ফিল করা যাবে, যেটাকে ধরা যাবে, সেই রাজদণ্ডটার কথা বলা হচ্ছে। তাহলে এটা এখানে যে আমরা যেটা ফিগার অফ স্পিচটা দেখতে পাবো, এটা আসলে একটা মেটোনিমের উদাহরণ। মেটোনিমি, স্পেলিংটা বলছি, METONYMY। মেটোনিমি কি? আমরা সিনেকডোকি দেখলাম, পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট। মেটোনিমিটা কি? কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। এখানে কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে রাজকার্য পরিচালনা করা বা রাজ্য শাসন করা, আর কংক্রিট জিনিসটা হচ্ছে স্কেপচার বা রাজদণ্ড। আমরা সেই রাজকার্য পরিচালনাটাকে উপস্থাপনা কী দিয়ে করা হলো? রাজদণ্ড দিয়ে। একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে উপস্থাপন করা হলো একটা কংক্রিট জিনিস দিয়ে। ঠিক আছে, এইটাতে স্কেপচারে কিন্তু এটা মেটোনিমির উদাহরণ রয়েছে। আমি কিছু মিনিং আমি এড়িয়ে যাচ্ছি, আমি তার পরে সেগুলো যখন অন্য প্রশ্ন আলোচনা হবে আমি তখন সেগুলো বলে দেব। একটু তারপরে আসছি। এখানটাতে সম্ভবত আর তেমন কিছু নেই, এখানটাতে আর তেমন কিছু নেই। এরপরে আমি একটু নিচের দিকে চলে আসছি। থান্ডার অ্যান্ড সানশাইন, তার পরের প্যারাতে চলে আসছি, লাস্ট প্যারাতে চলে আসছি। থান্ডার অ্যান্ড সানশাইন। থান্ডার অ্যান্ড সানশাইন মানে কি বোঝানো হয়েছে? এটাতে তৃতীয় অংশটাতে ইউলিসেস তার মেরিনার্স বা সহনাবিক বা সহযোদ্ধাদের অ্যাড্রেস করছেন, তাদের উদ্দেশ্যে বলছেন। থান্ডার অ্যান্ড সানশাইন বলতে এখানে আক্ষরিক মানে তো বজ্রবিদ্যুৎ এবং রৌদ্রকিরণ, তাই তো? এখানে থান্ডার অ্যান্ড সানশাইন মানে খারাপ সময় এবং ভালো সময়। এখানেও কিন্তু একটা অ্যান্টিথেসিসের উদাহরণই আছে, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটো বিপরীত আইডিয়া পাশাপাশি বসে আছে এখানে। এটাও অ্যান্টিথেসিসের উদাহরণ। অ্যান্টিথেসিসের উদাহরণ আমি আগে বলেছি, তাই আলাদা করে ওটাকে আর এক্সপ্লেন করছি না। থান্ডার অ্যান্ড সানশাইন যদি এইটা থেকে রেটোরিক্যাল ডিভাইসের প্রশ্ন দেয় বা ফিগার অফ স্পিচের প্রশ্ন আসে, তখন এটা কিন্তু একটা অ্যান্টিথেসিসের উদাহরণ হবে। ঠিক আছে, তারপরের অংশে চলে যাচ্ছি। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তার পরের লাইন। তোমরা এবং আমি বুড়িয়ে গেছি, বয়স হয়ে গেছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, এটা কিন্তু প্যাথোসের উদাহরণ, PATHOS। ঠিক আছে, তারপরেরটাতে আসছি। দেখ, একটা লাইন আছে, নট আনবিকামিং মেন। নট আনবিকামিং মেন, এখানে নট আবার আনবিকামিং। নট শব্দটা ইটসেলফ নেগেটিভ, এটা তো নেগেটিভ। আনবিকামিং, বিকামিং মানে হওয়া, আনবিকামিং মানে না হওয়া। আমরা যখন
আন বা ডিস এই ধরনের প্রিফিক্সগুলো কোনো শব্দের সামনে বসাই, সেটা তো নেগেটিভ হয়। যেরকম সাকসেসফুল মানে সফল, আনসাকসেসফুল মানে অসফল। তো বিকামিং মানে হওয়া, আনবিকামিং মানে না হওয়া। এখানে নট একটা নেগেটিভ, আবার আনবিকামিংয়ের একটা নেগেটিভ, দুটো নেগেটিভ, ডাবল নেগেটিভ পাশাপাশি বসছে। সেই সমীকরণের ক্ষেত্রে যেরকম মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে দুটো না মানে হ্যাঁ, ঠিক আছে। ডাবল নেগেটিভের এই যে ইউজটা, এই ব্যবহারটা, এটাকে ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় লিটোটেস। লিটোটেস, LITOTES। তাই যদি কখনো প্রশ্ন হয় যে নট আনবিকামিংয়ে কোন ফিগার অফ স্পিচের উদাহরণ দেখতে পাই আমরা, উত্তরটা হবে কিন্তু লিটোটেস বা লাইটোটেস, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আচ্ছা, একটা জায়গায় আছে স্লো মুন ক্লাইম্বস, এই যে তার পরেই আছে স্লো মুন ক্লাইম্বস। এইখানেও কিন্তু ট্রান্সফার এপিথেটের ব্যবহার হয়েছে। কেন? চাঁদ কখনো চড়ে না, ক্লাইম মানে চড়া। চাঁদ ওঠে, চাঁদ আকাশে ওঠে ঠিকই, কিন্তু ক্লাইম্বটা ফিজিক্যাল থিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চাঁদ তার স্থান পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, সেটা ঠিক ক্লাইম্ব বলা যায় না। তো এখানেও ট্রান্সফার্ড এপিথেট, ক্লাইম্ব যে কথাটা, এটার দ্বারা যেটা বোঝানো হয়, কেউ সিঁড়িতে চড়ছে, কেউ গাছে চড়ছে, সেইটা ক্লাইম্ব হতে পারে। চাঁদ ক্লাইম্ব করছে না, চাঁদটা উঠছে, সেইটাকে দেখানো হচ্ছে। তো এইটা হচ্ছে কিন্তু একটা ট্রান্সফার্ড এপিথেট। আমরা যেরকম গ্রে স্পিরিটের ক্ষেত্রেও দেখলাম, এটাও সেই ট্রান্সফার্ড এপিথেট। ক্লাইম্ব যে কথাটা, ওটা কিন্তু চাঁদের সাথে যায় না, ওটার দ্বারা বোঝানো হচ্ছে যে চাঁদ উঠছে, ঠিক আছে। লং ডে ওয়েন্স, দিনটা শেষ হয়ে যাচ্ছে, চাঁদ উঠছে, এইটা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব একদম হ্যাপি আইলসে। আমরা একদম লাস্ট প্যারাটাতে পৌঁছে গেছি, লাস্ট স্ট্যান্ডার একদম শেষ অংশটাতেই আমরা পৌঁছে গেছি। এখানে আমি আন্ডারলাইন করছি হ্যাপি আইলস। হ্যাপি আইলস মানে হচ্ছে, হ্যাপি আইলসে একটা অ্যালিউশন আছে, যেরকম ঠিক একটা অ্যালিউশন আছে অ্যাকিলিসেও, ঠিক তার পরের লাইন আমি একই সাথে করে দিলাম এটা, ঠিক আছে। হ্যাপি আইলসে আমি আগে কি বলেছিলাম, রেনি হায়ার্স, যেটা যারা বৃষ্টি ডেকে আনে, যেসব জল পরীরা হোক, দেবতারা হোক, সেইখানে যেরকম একটা অ্যালিউশন আছে গ্রিক মিথোলজির, একটা গ্রিক মহাকাব্যিক অ্যালিউশন আছে, তেমনি হ্যাপি আইলসেও একটা অ্যালিউশন আছে, ঠিক আছে। আর অ্যাকিলিসেও একটা অ্যালিউশন আছে। অ্যাকিলিস কে ছিলেন? তিনি একজন গ্রিক বীর ছিলেন, যেখান থেকে একটা ইডিয়ম ইংরেজিতে তৈরি হয়েছে অ্যাকিলিস হিল। মানে অ্যাকিলিসকে তার মা হচ্ছে গোড়ালিটা ধরিয়ে স্টিক নদীর জলে চুবিয়েছিল, তাই জন্য তার পুরো সারা শরীরটা অমর হয়ে গিয়েছিল। কেবলমাত্র গোড়ালিতে আঘাত করলেই সে মারা যেত। তাই কারোর দুর্বল জায়গা, উইক পয়েন্ট হিসেবে আমরা অ্যাকিলিস হিলটাকে একটা ইংরেজি ইডিয়ম হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো অ্যাকিলিসের ক্ষেত্রে একটা অ্যালিউশন আছে। আর হ্যাপি আইলসটা হচ্ছে, এটা ইউরোপের সাথে যে আফ্রিকার যে সীমানা, তার মাঝখানে যে জিব্রাল্টার প্রণালী, তার আশেপাশে যে দ্বীপগুলো ছিল বা ওইদিকে আটলান্টিকে, তখন ওরা মনে করতো যে মৃত্যুর পরে এই বীরেরা ওই দ্বীপে বাস করে, এটা একটা ধারণা। বা যেটা ইলিশিয়াম বলা হয়, অ্যাবোড বলা হয়, যেটা স্বর্গ, মানে যেটাতে মৃত্যুর পরে ওই বীর, যে গ্রিক বীরেরা ছিল তারা যেখানটায় বাস করে, সেইটাকে বলা হয় ইলিশিয়াম, ELYSIUM। সেখানে আফটার লাইফ অ্যাবোড অফ দ্য গ্রিক হিরোজ, মানে যেটা মৃত্যুর পরের যে স্বর্গটা বা যে হেভেন, যেখানটাতে হচ্ছে গ্রিক বীরেরা মৃত্যুর পরে চলে যায় বা থাকে, মারা যাওয়ার পরে, সেইটাকে বলা হয় হ্যাপি আইলস, ঠিক আছে। তো এখানেও একটা অ্যালিউশন আছে। তাহলে টোটাল 3টে অ্যালিউশন আমরা পেলাম, একটা হচ্ছে রেনি হায়ার্ডস, একটা হ্যাপি আইলস, একটা অ্যাকিলিস হিল। আর এখানে তারপরের একটা লাইন ছেড়ে দ্যাট স্ট্রেংথ, ঠিক আছে, ওই স্ট্রেংথ যেটা ইউলিসেস এবং তার সঙ্গী সাথীদের যুবক বয়সে ছিল বা আগে ছিল, বয়সের কারণে যেটা আর নেই, দ্যাট স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ মানে একটা শক্তি সামর্থ্য। এটা এই ক্ষেত্রে কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। আর যখন এটা ছিল, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে তারা যুদ্ধ লড়েছে, ট্রয়ের যুদ্ধ লড়েছে 20 বছর 10 বছর ধরে। তারপর বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ, বিভিন্ন কিছু এক্সপ্লোর করেছে, তারা অভিযান করেছে, অ্যাডভেঞ্চার করেছে। তো সেক্ষেত্রে সেটা তখন তাদের কাছে কংক্রিট জিনিসে তারা রূপান্তরিত করেছিল। এটাকে অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট বলা যেতে পারে। আমি আগেও বলেছি মেটোনিমি ইউজ হয়, মেটোনিমির ক্ষেত্রে আমরা বলতে পারি কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। তো এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজ হয়েছে কংক্রিটের জন্যে। আর আগে কি ছিল, আগের যে উদাহরণটা আমরা দেখেছিলাম, সেখানে কংক্রিট ইউজ হয়েছিল অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে সেটা হয়েছিল? ওই যে আমরা একদম
যেটাতে স্কেপচার বলেছিলাম আমরা, রাজদণ্ড যেটা, ঠিক আছে। আচ্ছা, একদম শেষ লাইনে চলে আসবো কবিতাটার শেষ লাইন এখানটাতে বোধহয় আমার এই পিডিএফটাতে আমার তোলা হয়নি, না আছে এখানে উঠছে না, যাই হোক একদম লাস্ট লাইনটা যেটা আছে কবিতার সেটা হচ্ছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ওয়েল্ড। কথাটা খেয়াল করবি, টু স্ট্রাইভ চেষ্টা করতে, টু সিক খুঁজতে, টু ফাইন্ড খুঁজে পেতে, অ্যান্ড নট টু ওয়েল্ড এবং কোনো অবস্থাতেই বশ্যতা স্বীকার করব না, বশ্যতা না স্বীকার করা, তাই তো। এখানে কিন্তু আমরা আগে একদম শুরুর ওই দিকে কী দেখেছিলাম, দ্যাট হোর্ড অ্যান্ড ফিড অ্যান্ড দ্য হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড, পরপর কথাগুলোর যেন গুরুত্ব কম ছিল, সেটা ছিল অ্যান্টি ক্লাইম্যাক্স। এখানটায় কী হচ্ছে, ক্রমবর্ধমানভাবে কথাটা যাচ্ছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ওয়েল্ড, যেন সব থেকে হালকা কথাটা শুরুতে আছে, তার থেকে গুরুত্বপূর্ণ কথাটা, তার থেকে ভারী কথাটা তারপরে এইভাবে যাচ্ছে। তো এটাকে আমরা ক্লাইম্যাক্সের উদাহরণ বলতে পারি। তো মোটের ওপর এতগুলো ফিগার অফ স্পিচ আছে, জানি না এতটা কঠিন করে লাগবে কি না এতগুলো ফিগার অফ স্পিচ, যেহেতু এটা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা অন্যান্য পরীক্ষায়, গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের টিচার রিক্রুটমেন্টের পরীক্ষায় এই কবিতাটা আছে, তাই এগুলো করলাম। তোরা একটু নিজেদের মতো করে নোট ডাউন করে নিস। আমি এই ভিডিওটাতে কেবলমাত্র আমি রেটোরিক্যাল ডিভাইস বা ফিগার অফ স্পিচ যেগুলো আছে কবিতাতে, কারণ এগুলো দিয়ে দেয়, কবিতার লাইন তুলে দেবে বা একটা ফ্রেজ তুলে দেবে বা কোনো ওয়ার্ডও তুলে দিতে পারে বা কয়েকটা ওয়ার্ড তুলে দিতে পারে, এগুলো তুলে বলবে এখানে কোন ধরনের ফিগার অফ স্পিচ কবি ব্যবহার করেছেন বা কোন ধরনের রেটোরিক্যাল ডিভাইস, ছন্দ আর অলঙ্কার যেটা আমরা বাংলাতে বলি, এখানে অলঙ্কার, বিভিন্ন ধরনের অলঙ্কার ইংরেজিতেও রয়েছে, মেটাফোর অনেকগুলো রয়েছে, মেটাফোরই ম্যাক্সিমাম রয়েছে, কিন্তু বাকিও যেগুলো রয়েছে, যেগুলো কিছু কিছু আমি ওইগুলো বলে দিলাম, ঠিক আছে।